স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে থাকায় শেরপুরে দলীয় নেতাকর্মীর ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রায় চলমান ১০০ কোটি টাকার কাজ স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন এসব কাজ বন্ধ থাকায় বেড়েই চলেছে জনভোগান্তি। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সড়ক, ব্রিজ ও কালভার্টের অসমাপ্ত অংশ নষ্ট হয়ে যাচ্ছে। এলজিইডি বলছে ঠিকাদারের চূড়ান্ত নোটিশ করা হলে কাজে ফিরছে না অনেকেই। তাদের সাথে করা চুক্তি বাতিল করে নতুন সিদ্ধান্ত নিতে চায় সরকার। শেরপুরের ঝিনাইগাতি ও শ্রীবরদী উপজেলার বিকল্প সংযোগ সড়কের চাপাতলি সেতু, ধানশাইল ভটপুর সহ অন্তত ১০ গ্রামের মানুষের দুর্ভোগ লাঘবে ৩ কোটি ৯ লাখ টাকা চুক্তিতে গেল বছরের মার্চে সেতু নির্মাণ শুরু করে ধ্রুব ট্রেড এজেন্সি। এই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জেলা যুবলীগের সভাপতি, কামারের চর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ও যুবলীগ নেতা উজ্জ্বল সরকার। ৫ই আগস্টের পর থেকে তারা আত্মগোপনে থাকায় বন্ধ রয়েছে কাজ। ঠিকাদার পালিয়ে যাওয়ায় শেষ হয়নি ৫ উপজেলায় চলমান বেশিরভাগ উন্নয়ন কাজ। এতে ভোগান্তির পাশাপাশি ক্ষতির মুখে সরকারি সম্পদ ও অর্থ। দ্রুত চলমান কাজ শেষ করার দাবি স্থানীয়দের। অনেক লোক কষ্ট করতেছে, যাওয়া খুব মুশকিল। ১ হাঁটু পর্যন্ত খুঁড়ে রাখছে, এটা বালু দিয়ে পুরো করে না। রাস্তা সংস্কারের কাজের জন্য কোনো লোকজন আসে না। দ্রুতই আমাদের এই এলাকার কাজটা খুবই দরকার। শেরপুরে এলজিইডির ৮ প্রকল্পের ৪৩৫ স্কিমের ১১২টি চলমান কাজের বেশিরভাগ কাজ করত আওয়ামী লীগ নেতাকর্মীরা। এদের মধ্যে নিজেদের নামে বেনামে স্থানীয় এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান, মেয়র ও জনপ্রতিনিধি সহ নেতাকর্মীদের পরিচালিত প্রতিষ্ঠানের সংখ্যাও কম নয়। তাদের অনুপস্থিতিতে স্থবির প্রায় ১০০ কোটি টাকার কাজ। প্রশাসনে অনেক জায়গায় ধর্ণা দিলেও বলে যে ৫ তারিখের পর তো কন্ট্রাক্টর সাপরা কাজ করতেছে না। খুব দুর্ভোগ পড়ছে এলাকার লোক। অনেক বলছে তো রাস্তাঘাট থেকে সময় কাজ করে, কিন্তু সে করে না। এটা কি ঠিকাদার নাকি কোনো ছোট আইছিলেন রাস্তা কাজ করে? এদিকে এলজিইডি বলছে পলাতক বা আত্মগোপনে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ সম্পন্ন করে দিতে বারবার তাগিদ দেওয়ার পর চূড়ান্ত নোটিশও দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজে না ফিরলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান এই কর্মকর্তা। আমরা নোটিশ করেছি, ২৮ দিনের নোটিশও দিয়েছি। যথাসময়ে যদি কাজ আবার শুরু না করে তাহলে আমরা আইনগত ব্যবস্থা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে চলমান ও অসম্পূর্ণ কাজ শেষ করে জনদুর্ভোগ লাঘব হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। শরীয়তপুরের জাজিরায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মিল ব্যাপারী নামে একজন মৃত্যু হয়। স্বজনদের দাবি ডিবির মারধরের মৃত্যু হয়েছে তার। তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে আতঙ্কিত হয়ে মাটিতে পড়ে প্রাণ হারায় মিলন। রহস্য উদ্ঘাটনে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা পুলিশ। শরীয়তপুরের জাজিরায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার রাতে মাদক বিরোধী অভিযানে নামে। তথ্য পেয়ে মিলন ব্যাপারী নামে এক ব্যক্তির বাসায় তল্লাশিতে যায় দলটি। মিলনের স্বজনদের দাবি ডিবির মারধরে মৃত্যু হয়েছে তাদের অভিযোগ শনিবার রাতে জেলার পদ্মা সেতু এলাকায় অভিযানকালে তাকে ঘরের বাহিরে এনে মারধর করে ডিবি পুলিশ। অসুস্থ হলে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইসা দিয়ে যে আপারে মারতাছে, ঠিক আছে, মাথায় ঘুষি, পিঠে ঘুষি, অনেক ঘুষি লাথি দিছে, মুখ দিয়ে রক্ত বেরোতেছে, কোনো নিঃশ্বাস মিশ্বাস কিচ্ছু নাই। যখন মায় বলছে যে তার আব্বায়ের নাই, তখন এরা হুন্ডা নিয়ে গেছে। ওরা আমি টেবুলের নিচে দেখি যে এভাবে মরিয়া রক্ত মুখ দিয়ে উঠতে এভাবে আছে। আমার স্বামী হত্যার বিচার চাই। চিকিৎসক জানিয়েছেন ময়নাতদন্তের ফলাফলে জানা যাবে মৃত্যুর আসল কারণ। এই ডেড বডিটাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে এবং ভিসারা আমরা পাঠানো হয়েছে। ভিসারা রিপোর্ট আসার পরে আমরা সেটাকে বলতে পারবো যে আসলে মৃত্যুর কারণ কি। তবে অভিযোগ অস্বীকারের পাশাপাশি পুলিশের দাবি আতঙ্কিত হয়ে মাটিতে পড়ে মৃত্যু হয়েছে তার। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শরীয়তপুর জেলা পুলিশ। এই মাদক উদ্ধার অথবা আসামি গ্রেফতার অথবা এই মৃত্যু, এই সামগ্রিক বিষয়ে যদি জেলা গোয়েন্দা শাখার কোনো রকম কোনো অপেশাদারিত্ব সুলভ আচরণ পাওয়া যায়, সেটা ফাইন্ড আউট করার জন্য ইতিমধ্যে আমরা ৩ সদস্যের একটা কমিটিও করেছি। যদি কারোর কোনো অপেশাদার সুলভ আচরণ পাওয়া যায়, আমরা সেক্ষেত্রেও ডিপার্টমেন্টাল অ্যাকশন নেব। নিহত মিলন ব্যাপারী জাজিরার নাওডোবা এলাকার কালু ব্যাপারী কান্দির মৃত আমজাদ ব্যাপারীর ছেলে। ডিবিসি নিউজ ডেস্ক।
স্বল্পকালীন সরিষা চাষে কৃষকদের বেশি লাভের কথা বিবেচনায় বাড়ি সরিষা ২০ নামে সরিষার একটি উন্নত জাত আবিষ্কার করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী। তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অর্থায়নে এই গবেষণা পরিচালিত হয় সেচ পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করে। এই জাতের সরিষা চাষে উৎপাদন বাড়বে প্রায় দ্বিগুণ। বাংলাদেশের আবহাওয়ায় রবি মৌসুম সরিষা চাষের উপযুক্ত সময়, তবে সেচ সুবিধা সম্পন্ন এলাকায় এ সময় কৃষকরা বেশি আগ্রহী হন ধান চাষে। তাই কম সময়ে বেশি সরিষা ফলনের আশা জাগিয়েছে বাড়ি সরিষা ২০। আগাম জাতের আমন ধান কাটার পর বোরোর আবাদের আগে স্বল্পমেয়াদী এই সরিষা চাষের উপযুক্ত সময়। এই জাতে সরিষা পরিপক্ব হতে সময় লাগে ৮০ থেকে ৮৫ দিন। বাড়ি ১৪ সরিষার তুলনায় বাড়ি ২০ জাতে সারের ব্যবহার কিছুটা বেশি লাগলেও ফলন হয় প্রায় দ্বিগুণ। বাড়ির সরিষা ১৪ উৎপাদন ছিল প্রায় ১.৫ টন, সেখানে যে পরিমাণ সার প্রয়োজন ছিল তার চেয়ে এখানে সারের পরিমাণও বৃদ্ধি করতে হবে এবং টোটাল উৎপাদন কিন্তু বৃদ্ধি পাবে। আমাদের যদি কৃষক ভাইরা বাড়ি সরিষা ২০ করে তাহলে কিন্তু তারা ফলন পাবে ২ টনের বেশি। মাটি প্রস্তুতকালে ইউরিয়া, টিএসপি ও এমপি সারের পাশাপাশি বোরন সার ফসলের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করে। বোরনের অভাবটা যদি একদম মারাত্মক পর্যায়ে যায় সেক্ষেত্রে আপনার গাছ হবে, বাট আপনার ফুল, ফল এবং বীজ কোনোটাই হবে না। নতুন আবিষ্কৃত এই জাতের সরিষার চাষে অধিক লাভের সম্ভাবনার কথা বলছেন ঊর্ধ্বতন এই গবেষক। এই ভ্যারাইটি যেহেতু একটু নতুন আবিষ্কার হয়েছে, যার কারণে এটা জাতের বিশুদ্ধতাও এখন বজায় আছে। এগুলা কারণে চাষিরা এই ভ্যারাইটিটা তারা মোটামুটি ভালোভাবে গ্রহণ করেছে এবং আরও চাষ করলে তারা লাভবান হবে। এ জাতের শুকনো বীজ ৮ থেকে ২০% আর্দ্রতায় যে কোনো পরিষ্কার শুকনো পাত্রে ঘরের শীতল স্থানে রেখে ২ থেকে ৩ বছরের জন্য সংরক্ষণ করা যায়। ডিবিসি নিউজ ডেস্ক। আখের রস দিয়ে গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন চাঁপাইনবাবগঞ্জের কারিগররা। তবে আখের জমিতে আর কোনো ফসল উৎপাদন তেমন না হওয়ায় এ চাষে আগ্রহ হারাচ্ছেন চাষিরা। এর ফলে জেলায় আখের উৎপাদন কমে আসছে বলে জানায় কৃষি বিভাগ। চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বেশি আখ চাষ হয় শিবগঞ্জ উপজেলায়। সেখানে বিভিন্ন স্থানে শুরু হয়েছে আখের গুড় তৈরির মৌসুম। মাঠে মাঠে আখ মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। জমি থেকে আখ সংগ্রহ করে মেশিনের মাধ্যমে রস বের করা হয়, তারপর তৈরি করা হয় আখের গুড়। আখের গুড় তৈরিতে এলাকার অনেকের কর্মসংস্থান হয়েছে বলছেন চাষিরা। লেখাপড়ার পাশাপাশি কিছু কিছু ছেলে এটার সাথে সময় দেয়, আয় রোজগার হয়। ডামে রস করছি, ডামে রস করে আপনার নেট দিয়ে ছাঁকি গাদ ধরি, মাটি গাদ হয়, তারপরে তো গুড় হয়। ১,৫০০ টাকা খরচা হয়, তারপরে মানে আমরা লাভবান, মানে এমনি টিরে আমরা লাভবান হই। গুড়ের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। কোনোদিনই দেখিনি, এটার অনুভূতি মানে বলা যাবে না, যেহেতু আমি ফার্স্ট টাইম এটা, আর অনেক মজার। মাঠের হাজার হাজার বিঘা মাঠ এখানে উৎপন্ন করা হয়। এই গুড়টা খরার সময় আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা জিনিস। আখ চাষে তুলনামূলক সময় লাগে বেশি, তাই আগ্রহ হারিয়ে ফেলছে এলাকার চাষিরা। তবে কৃষকদের সার্বিক সহযোগিতা দেয়া হচ্ছে বলছে কৃষি বিভাগ। আমরা বিভিন্ন উন্নত জাত সম্বন্ধে কৃষকদের আমরা তথ্য দিয়ে থাকি এবং এর পাশাপাশি তাদের চাষাবাদ বা সম্প্রসারণ কাজে যে কোনো সহায়তা আমাদের উপজেলা কৃষি অফিসে গেলেই তারা পাবে। জেলায় এবার ৬,৪০০ হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে ৩,৪০০ হেক্টরে। ডিবিসি নিউজ ডেস্ক। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় ১৬ বছর জেল খেটে জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরছেন বরগুনার আলতাফ হোসেন। স্বজনদের কাছে পেয়ে আপ্লুত হলেও চিন্তিত অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে। একই মামলায় মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরেছেন ঝালকাঠির মোস্তফা কামাল। তার ফেরায় আনন্দের বন্যা পরিবারে। তবে মামলা চালাতে গিয়ে নিঃস্ব পুরো পরিবার। দ্রুত মামলা নিষ্পত্তি সহ চাকরি ফেরত ও ক্ষতিপূরণের দাবি তাদের। আলোচিত পিলখানা হত্যাকাণ্ড মামলা বরগুনার আলতাফ হোসেনের জীবন থেকে কেড়ে নিয়েছে ১৬টি বছর। এই সময়ে মা, বোন, শ্বশুর, শাশুড়ি সহ হারিয়েছেন পরিবারের ২৬ সদস্যকে।
আলতাফ হোসেন জেলে যাওয়ার সময় মেয়ে আফিয়া হোসেন রিফার বয়স ছিল 4। আর ছেলে আকিব হোসেন রাফি তখন 2 বছরের। জেলে দেখা হলেও একবার বাবাকে ছুঁয়ে দেখার সুযোগ হয়নি 2 সন্তানের। সবার বাবা সবার কাছে আছে, সবার সাথে একটা সম্পর্ক আছে। তো আমরা ছিলাম সবার থেকে আলাদা, আমরা পারতাম না আমার বাবার সাথে চাইলেই দেখা করতে, চাইলেই কথা বলতে। স্বামীর অনুপস্থিতিতে 2 সন্তানকে নিয়ে মানবেতর জীবন কাটে স্ত্রী শিরিন সুলতানার। আর জীবনটা তছনছ হয়ে গেছে, এগুলো ভাষায় প্রকাশ করা যাবে না যে আমি ছেলে মেয়ে নিয়ে কিভাবে দিন যাপন করছি। জামিনে মুক্তি পেলেও আলতাফ হোসেনের সামনে এখন অনিশ্চিত জীবন। 16 বছর মামলা চালাতে গিয়ে পুরো পরিবার প্রায় নিঃস্ব। চাকরি ফেরতের পাশাপাশি ক্ষতিপূরণ চান তিনি। বাবার দেখাইলে না, তো এই যে কষ্ট না, এটা তো 16টা বছরই চেপে রাখছি। সকলে আমাদের একটা এই পরিবার কীভাবে বিডিআর কল্যাণ সংস্থা আছে, একটা বিডিআর পরিবার কল্যাণ সংস্থা, ওখান থেকে একটা দাবি সবার জন্যই আছে আমাদের, চাকরি ফিরে পাওয়া এবং ক্ষতিপূরণ দাবি করা। 1992 সালে তৎকালীন বিডিআরে সিপাহী পদে যোগ দেন ঝালকাঠির নলছিটি উপজেলার নাঙ্গুলি গ্রামের মোস্তফা কামাল। তার চাকরিতে পরিবারের সুদিন ফিরবে প্রত্যাশা ছিল পরিবারের, কিন্তু হয়েছে উল্টো। 2009 সালে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হন মোস্তফা কামাল। এরপর 16 বছরের বন্দি জীবন। মামলা চালাতে গিয়ে নিঃস্ব হয়েছে পরিবার। বসতবাড়ি বিক্রি করে আশ্রয় নিতে হয়েছে অন্যের বাড়িতে। জেলে থাকা অবস্থায় 2 মেয়ের বিয়ে হলেও অংশ নিতে পারেননি। অনেকে মারা গেছে, তাদের দেখতে পারে নাই এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমরা চাই যাতে সরকার তাদের যে কোনো একটা ব্যবস্থা করুক। জেলে জীবনের মূল্যবান 16টি বছর হারিয়ে গেলেও কি অপরাধে জেল খেটেছেন তা জানেন না মোস্তফা কামাল। আমাদের জীবনটা যে কিভাবে গেছে এই 17টা বছর, আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। পিলখানায় ছিলাম, ঘটনা সম্পর্কে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি এ সম্পর্কে আমি কিছুই জানি না। চাকরি ফেরত, ক্ষতিপূরণ ও দ্রুত মামলা নিষ্পত্তির দাবি তার। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে একাংশের নেতাকর্মীরা। রবিবার রাতে বিক্ষোভ মিছিল থেকে 1 ফেব্রুয়ারি জেলা বিএনপির সম্মেলন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। তাদের অভিযোগ, দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামে নির্যাতিত ও ত্যাগীদের বাদ দিয়ে একটি প্রহসনের সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলন স্থগিত না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলেও জানান তারা। পঞ্চগড়ে 4 বিচারককে প্রত্যাহারের দাবিতে আদালত ঘেরাও ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় 5 ঘন্টা পর রাত 8টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেন তারা। নিয়োগ বাণিজ্য, ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের 4 বিচারককে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে ছাত্র জনতা। রবিবার দুপুর আদালতে ঘেরাও ও মহাসড়ক অবরোধ করা হয়। রাতে 4 বিচারককে প্রত্যাহার ও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। কুড়িগ্রামের রাজারহাট সড়কের দুপাশে কিংবা পতিত জমিতে চাষ হচ্ছে নানা জাতের ঘাস। এর মধ্যে নেপিয়ার, জারা ও জার্মান জাতি বেশি। এই ঘাস চাষ করে গোখাদ্যের চাহিদা মেটাচ্ছেন খামারিরা, ফলে কমছে খামারের খরচ। ঘাস চাষ ও কাটিং প্রসেস নিয়ে খামারিদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়। উত্তরের জেলা কুড়িগ্রামের কাঁচা, আধা পাকা ও পাকা সড়কের দুপাশে এবং পতিত জমিতে চাষ হচ্ছে ঘাস। রাজারহাট উপজেলার 55 কিলোমিটার গ্রামীণ সড়ক এবং পতিত প্রায় 255 একর জমিতে চাষ হচ্ছে নেপিয়ার, জারা ও জার্মান জাতের ঘাস, যা দিয়ে গোখাদ্যের চাহিদা মেটাচ্ছেন খামারিরা। ফলে জনপ্রিয় হয়ে উঠছে ঘাস চাষ। ফিড এবং ভুসির মধ্যে খুব দাম, ওইসব কিনে গরুকে পারলে কোনো লাভ হবে না, অত লস হচ্ছে। তাই আমি ঘাস উঠে লাগাইছি। ঘাসটা করলে আমাদের সুবিধা হয়, কম টাকার মধ্যে ঘাসটা পাই আমরা। প্রায় 100% জমিতে ঘাস চাষ করছি, গরু লালন পালন করতেছি, এতে আমি বেশ উপকৃত হচ্ছি। আমরা রাস্তার ধারে ঘাস গাছছি, এই ঘাস নিয়ে যে খাই এবং দুধ উৎপাদন হয়।
ব্যয় কমাতে খামারিদের ঘাস চাষের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি শেখানো হচ্ছে কাটিং প্রসেস। সরকারের যে বিভিন্ন সময় যে নির্দেশনাগুলো আসে সেই অনুযায়ী আমরা তাদেরকে সহায়তা প্রদান করে থাকি। আমরা তারা যদি ঘাস চাষ করতে চায় আমাদের অফিস থেকে বিনামূল্যে ঘাসের কাটিং সরবরাহ করেও থাকি। অন্যান্য উপজেলার খামারিরা দেখেও উদ্বুদ্ধ হবে। রাজারহাটে প্রায় 1076টি গরুর খামারে রয়েছে লক্ষাধিক গরু। টিভিসি নিউজ ডেস্ক। সুন্দরবনের কুমিরের জীবনচরণ জানতে পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে একটি কুমিরকে অবমুক্ত করেছে বন বিভাগ। সুন্দরবনের চড়াপুটিয়া এলাকায় নদীতে কুমিরটি অবমুক্ত করা হয়। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, সুন্দরবনে কুমিরের সংখ্যা ও চলাচলের গতিপথ ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে এমন উদ্যোগ। অবমুক্তকালে অস্ট্রেলিয়ার কুমির বিশেষজ্ঞ ডক্টর রুচি সহ বন বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগেও সুন্দরবনে স্যাটেলাইট ট্রান্সমিটার সহ 4টি কুমির অবমুক্ত করেছে বন বিভাগ। ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।